সবার মতামতের ভিত্তিতেই হবে জুলাই ঘোষণাপত্র। সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা আরও আলোচনা চায় রাজনৈতিক দলগুলো। 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। কেরানীগঞ্জ কারাগার ও জিয়ার সমাধিতে নেতা কর্মীদের ঢল। খাদ্যপণ্যে ভ্যাট প্রত্যাহারে 7 দিনের আলটিমেটাম ব্যবসায়ীদের। হোটেল রেস্তোরাঁয় আগের 5% বহাল রাখল এনবিআর। এবং HMPV আক্রান্ত একমাত্র রোগী সঞ্জিতাকে বাঁচাতে পারলেন না চিকিৎসকরা। মাস্ক পরা সহ জনসচেতনতার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র প্রণয়নে আরও সময় চায় রাজনৈতিক দলগুলো, তবে এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। আর জামায়াত বলছে ঘোষণাপত্রের খসড়ায় ইসলামী মৌলিক বিষয় বাদ পড়েছে। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন সবার মতামতের ভিত্তিতেই হবে জুলাই ঘোষণাপত্র। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মত থাকলেও কোনো দূরত্ব তৈরি হয়নি। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সভার সূচনা বক্তব্যে তিনি বলেন, সবার মত আর একতার ভিত্তিতে ঘোষণাপত্র দিতে চায় সরকার। সবার মনে সাহস রাখবে, সবাই যদি আমরা একত্রে চাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি, জেগে আছি, এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি, এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে, আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছে। সভা চলে 2 ঘন্টার মতো। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন রাজনৈতিক দলগুলোর নেতারা। উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি। জামাত সেক্রেটারি বলেন, ঘোষণাপত্র নিয়ে খুব বেশি তাড়াহুড়া সমীচীন হবে না। এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার। আরও আলোচনা এবং একটি জাতীয় কমিশন গঠনের দাবি জানায় কয়েকটি রাজনৈতিক দল। দুপুর 2টার সময় ঘোষণাপত্র পাঠানো হয়েছে। প্রায় প্রতিটি দল প্রশ্ন করেছে যে এই উদ্যোগ কি আসলে সরকারের পক্ষ থেকে? এই যে ঘোষণাপত্র আপনারা তৈরি করেছেন, এইটা কি সরকার তৈরি করেছে? ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব বাড়েনি, তবে আরও আলোচনা করতে হবে। এতে অনৈক্যের সুর দেখি না, বরং আরও সবাই মিলে সমন্বিতভাবে যেন কাজ করা যায়, সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয়, সবাই যেন ফিল করে এই জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের মালিকানা তারও আছে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন ঘটনার কোনো তথ্য যাতে মুছে ফেলা না হয় এবং সকল ডিজিটাল তথ্য সংরক্ষণ করতে NTMC ও BTRC-কে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জামায়াত নেতা ডক্টর ফয়েজ আহমেদকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তে দেশের সব মোবাইল অপারেটিং কোম্পানিকে সহায়তার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালে ধারণ করা সব তথ্য সংগ্রহে রাখতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে নির্দেশ দেওয়া হয়েছে। টেলিকমিউনিকেশন অপারেটরস আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, তাদের কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করে তারপরে অ্যানালাইজ করা তাদের নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস, আইটি লগ, সিস লগ অ্যান্ড আদার রেলিভেন্ট ডিজিটাল ফুটপ্রিন্টস, এগুলোর ব্যাপারে যাতে তদন্ত কাজে তারা সাহায্য করেন সেই ব্যাপারে তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। তদন্ত সংস্থা যে কোনো অথরিটির, যে কোনো ব্যক্তিকে ডাকতে পারবে, যে কোনো অথরিটিকে ডাকতে পারবে, যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারে, ডকুমেন্ট চাইতে পারবে, দেখতে পারবে, সব ক্ষমতা কিন্তু এই আইনে দেয়া আছে।
এদিকে 2013 সালে লক্ষ্মীপুর জেলার জামাতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। 1.5 ঘন্টা অত্যাচার করার পরে ওনাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করে পায়ে গুলি করে ছাদ থেকে হাত বেঁধে ছাদ থেকে 3 তলার উপর ছাদ থেকে ফেলে দিলেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন কালাম আলমগীর, সাবেক এডিজি র্যাব মেজর জেনারেল জিয়াউল আহসান এবং র্যাব 11 এর সাবেক সিইও তারেক সাইদ সহ র্যাব 11 টিম, যে টিমটি অভিযানে গিয়েছিল লক্ষ্মীপুরে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় গুলিতে মীর মাহফুজুর রহমান মুগ্ধ নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে তার পরিবার। কোনো নাম বাদে শুধুমাত্র অভিযোগ দায়ের করে গিয়েছে এবং আমরা আশা রাখি এই সরকার এবং এই ট্রাইব্যুনাল আমাদের সেই আশা পূরণ করতে সক্ষম হবে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ নয়, ভারতেই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অপপ্রচারে ব্যর্থ হয়ে দিল্লি এখন সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে আধিপত্য দেখাতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানী বাড্ডায় জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। ক্ষমতায় টিকে থাকতে কোমলমতি শিক্ষার্থীদের হত্যার পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথও শেখ হাসিনা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেন। যেটি শেখ হাসিনা দিনের ভোট রাত্রে করেছেন, মিডনাইট নির্বাচন করেছেন, ভোটার শূন্য নির্বাচন করেছেন, সেইটির যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই সামনের দিনে যা কিছু করা দরকার সেইটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। সংখ্যালঘুদের উপর যত অত্যাচার, অবিচার, অনাচার, ওইটা তো হয় ওই দেশে, বাংলাদেশে হয় না। বাংলাদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান হাতে হাত ধরে ঘোরাফেরা করে। প্রায় 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর 1:45টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বাবরের মুক্তির খবরে উচ্ছ্বাস জানান পরিবারের সদস্য ও বিএনপি নেতাকর্মীরা। ভিড় করেন কেরানীগঞ্জ কারাগার ও জিয়ার সমাধিতে। মুনতাসির মামুন ও আলমগীর হোসেনের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন বুশরা জাহান। বাবরের মুক্তির খবরে নিজ জেলা নেত্রকোনা থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে ছুটে আসেন বিএনপির হাজারো নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। এক পর্যায়ে কারাগার প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে যায়। প্রায় 17.5 বছর পর প্রিয় নেতার মুক্তির খবরে উচ্ছ্বাস জানান নেতাকর্মীরা। সারা বাংলাদেশের নেতা জনাব লুৎফুজ্জামান বাবর ভাই, যার আতঙ্কে ভারত সহ তত্ত্বাবধায়ক সরকার এসে ওনার সব মামলা খারিজ করে মিথ্যা মামলা পরিচিত হয়েছে, ওনাকে কারামুক্ত করে দিয়েছে। দুপুর 1:45টার দিকে প্রধান ফটক থেকে বের হয়ে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। চারপাশে তখন জয় ধ্বনির স্লোগান। সেখান থেকে পরিবারের সদস্য, দলীয় কর্মী ও বিশাল গাড়িবহর নিয়ে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সমাধিতে ছুটে আসেন শ্রদ্ধা জানাতে। সেখানেও আগে থেকে অপেক্ষা করছিলেন শত শত নেতাকর্মী। বিজয়ের দিন বাবর ভাই জামিন পাওয়াতে আমরা ঈদের থেকে বেশি খুশি হয়েছি। সারা বাংলাদেশের মানুষ আজকে ইনশাআল্লাহ সবাই আনন্দ মিছিলে সবাই সন্তুষ্ট হয়েছে। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানা জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণে অস্ত্রসহ 10টি ট্রাক আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার পরিবর্তনের পর 1/11-এর সময় 2007 সালের 28 মে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। দায়েরকৃত মামলার মধ্যে 2টিতে মৃত্যুদণ্ড এবং 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর এইসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। সবশেষ 14 জানুয়ারি আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে তাকে খালাস দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বুশরা জাহান, মোহনা সংবাদ। খাদ্যপণ্যের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন ব্যবসায়ীরা। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের করের বোঝা নিম্ন ও সীমিত আয়ের মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলবে বলেও জানান তারা। রাজধানী ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা আরও জানান, শুল্ক প্রত্যাহার না করলে ভয়াবহ সংকটে দেশ। নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে না, কর্মসংস্থান হারাবে মানুষ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট,
শুল্ক ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে ভোক্তার স্বার্থ বিরোধী দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরা। রাজধানী ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভ্যাট প্রত্যাহার না হলে কারখানা বন্ধের হুঁশিয়ারিও দেন তারা। যারা উদ্যোক্তা তারা যদি ভালো লাইনে ব্যবসা দাঁড় করাইতে না পারে, করতে না পারে, তাইলে তো এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। বক্তারা বলেন, কৃষি খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের অবদান জিডিপিতে বর্তমানে 7.7%। এ খাতে 5 লাখের বেশি শ্রমিক কাজ করছেন। সরকারের এই সিদ্ধান্তে পুরো খাত সংকটের মধ্যে পড়বে। হঠাৎ করে কোনো পরিকল্পনা ছাড়া, কোনো আলোচনা ছাড়া আমাদের যে ব্যাট বৃদ্ধি করা হচ্ছে সেটা অবশ্যই ক্ষতিকর সম্মুখীন হবে। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, দেশের 160টিরও বেশি পণ্য দেশের বাইরে যাচ্ছে, তাই এই বাজারকে ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বানও জানান তিনি। স্যার, আমরা রাস্তায় নামতে চাই না, আমরা ব্যবসায়ী। স্যার, আগামী দিনে যদি ব্যবসা না থাকে, রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। স্যার, আমরা আগামী 7 দিন স্যার আপনাদের সাথে কথা বলবো, বারবার আসবো, ভিক্ষা করব, বিনয় করব, যুক্তি দিয়ে বুঝাবো। তারপরে স্যার রাস্তায় নামা ছাড়া কিন্তু স্যার কোনো উপায় থাকবে না। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপার সভাপতি এম এ হাশেম বলেন, বিস্কুট ও কেকের ওপর ভ্যাট বাড়ানোর সঙ্গে গ্যাসের দামও বাড়লে 5 টাকার বিস্কুট বানানো সম্ভব হবে না। জনগণের দিকে তাকিয়ে সরকার যেন সিদ্ধান্ত নেয়, সেটা আমাদের সরকারের কাছে দাবি থাকবে এবং আমাদের জোর দাবি যে ট্যাক্স বাড়ানো হয়েছে সেই ট্যাক্স যেন উইথড্র করা হয়। যদি সরকার না মানে তাহলে আমরা শিল্প কারখানা বন্ধ করে দিতে বাধ্য হব। ট্যাক্স বাড়ালেই রেভিনিউ বাড়বে এমনটি সঠিক নয় বলেও জানান তিনি, কারণ খাদ্যপণ্যে ভ্যাট ট্যাক্স বাড়লে ক্রয় বিক্রয়ও কমে যাবে। আমাদের একটাই বলার আছে যে এই শিল্পকে বাঁচান, এদেশের মানুষকে বাঁচান। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অবশেষে হোটেল রেস্তোরাঁর খাবারে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে আগের 5% ভ্যাটই কার্যকর থাকছে। হোটেল রেস্তোরাঁ মালিকদের আন্দোলনের মুখে এমন সিদ্ধান্ত বলে জানালেন এনবিআর-এর মূসক আইন বিধি সচিব ব্যারিস্টার বদিউজ্জামান মুন্সি। আর এই সিদ্ধান্তে স্বস্তির কথা জানিয়েছেন হোটেল মালিক কর্মচারীরা। মাহবুব হাসান রিপনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। অর্থনীতির টানাপোড়েন কাটাতে শতাধিক পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট আরোপের প্রজ্ঞাপন জারি করে সরকার। এ নিয়ে যেমন রয়েছে মানুষের ক্ষোভ, তেমনি সংশ্লিষ্টরা করেন আন্দোলন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে বর্ধিত ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস দেয় এনবিআর। এরই প্রেক্ষিতে রেস্তোরাঁর খাবারের বিলে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে এনবিআর। এতে আগের মতোই 5% ভ্যাট বহাল থাকছে। আজকালের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা জানালেন এনবিআর-এর মূসক আইন সচিব ব্যারিস্টার বদিউজ্জামান। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন সংক্রান্ত অর্ডিন্যান্সের মাধ্যমে রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সেই মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। সার্বিক বিবেচনায় রেস্তোরাঁ সহ আরও কয়েকটি খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে এনবিআর। তার মধ্যে শুরুতেই রয়েছে রেস্তোরাঁ ব্যবসা। এনবিআর-এর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রেস্তোরাঁ মালিক শ্রমিকরা। তারা বলছেন, মন্দা পরিস্থিতির মধ্যে এমন সিদ্ধান্ত তাদের ব্যবসায় গতি বাড়াবে। ভ্যাট কমে গেলে আমাদের জন্য সুবিধা, কাস্টমারের জন্য সুবিধা। ভ্যাট কমার কারণে আমাদের কাস্টমারও বাড়বে। আমাদের সরকারকে সাধুবাদ জানাই যে এটাকে প্রত্যাহার করার জন্য। যখন প্রত্যাহার করেছে এটা আমাদের জন্য খুবই বেনিফিটেড। শুধু রেস্তোরাঁই নয়, ওষুধ আর মোবাইল খাত থেকেও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভোক্তারা। এটা তুলে নিলে অবশ্যই গ্রাহকদের জন্য ভালো হয়, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সুবিধা আছে। সাধারণ জনগণের তো অবশ্যই কষ্ট হবে। ওষুধের দাম আগেও বাড়ছে, এখনও বাড়তেছে। প্রতিনিয়ত ঔষধের দাম বাড়তেছে, আমরাও জানি না, এমআরও জানে না, কেউই জানে না। আমরা যখন বিক্রি করতে যাই তাই দেখি যে বক্সে। প্রসঙ্গত, গত 9 জানুয়ারি এনবিআর সমজাতীয় 43 পণ্য সহ শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মৃত্যু হয়েছে সানজিদা আক্তার নামে একজন এইচএমপিভি আক্রান্ত রোগীর। অবশ্য অন্যান্য জটিল রোগেও ভুগছিলেন তিনি। সচিবালয় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান এ তথ্য জানান। তিনি আরও জানান, দেশে এইচএমপিভি শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য এটিই প্রথম। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV।
শ্বাসতন্ত্রবাহিত সংক্রামক ব্যাধির জন্য দায়ী ভাইরাস। দেশে এইচএমপিভি শনাক্ত ব্যক্তির মৃত্যুর খবরের পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। তিনি জানান, দেশে এইচএমপিভি শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য এটি প্রথম। আক্রান্ত ব্যক্তি আরও বেশ কয়েকটি জটিল রোগে ভুগছিলেন বলেও জানান তিনি। সঞ্জু নামে যে রোগী মৃত্যুবরণ করেছেন, তিনি আসলে আক্রান্ত হয়েছিলেন বা অসুস্থ বোধ করছিলেন 1 মাসের অধিক সময়কাল ধরে। উনি ওবেস ছিলেন, ওনার থাইরয়েড ডিসফাংশন ছিল এবং উনি আসলে ক্লেবশিয়েলা দিয়ে সেপসিস ডেভেলপ করার পরে সেপসিসের কারণে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে মৃত্যুবরণ করেছেন। এটি সাধারণ ফ্লুর মতো, শুধু এর কারণে মৃত্যু হয় এমনটি বলা যাচ্ছে না বলেও জানান ডাক্তার সাইদুর রহমান। তবে সবাইকে সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন। কতগুলো সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার আমরা পরামর্শ দিতে চাই, এটা কোনো নির্দেশনা নয়। আসলে খুবই ভালো হয় যদি এই সময়কালে যখন কেউ অসুস্থ থাকবেন তিনি যদি জনসমক্ষ থেকে বেশি জনগণের মানুষের মধ্যে না আসেন, সাধারণ মানুষও যখন নাকি অনেক মানুষের মধ্যে যাবেন তখন যদি উনি মাস্ক পরেন তাহলে, এবং যখন অসুস্থ বোধ করবেন উনি যেন ঘরে থাকেন। সারা বিশ্বে এই ভাইরাস নিয়ে কোনো সতর্কতা জারি করেনি, আর এই ভাইরাসে কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গবেষণাধীন 2-1টি ভ্যাকসিনের কথা শোনা যায়, কিন্তু এখন পর্যন্ত এটি ভ্যাকসিন আকারে আসার সম্ভাবনা নিকট ভবিষ্যতে নেই। মহামারী আকার ধারণ করলে স্বল্প সময়ে দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত করা যাবে বলেও জানান ডাক্তার সাইদুর রহমান। দেশের 30টি জেলায় প্রস্তুতি আছে আপনারা জানেন, এবং বাকি 34টি জেলাতেও এই প্রস্তুতিগুলোকে আমরা অন্ত করে ফেলতে চেষ্টা করব ইতিমধ্যে দ্রুতই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সীমান্তে ফেলানির মতো আর কারো লাশ সহ্য করা হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। কুড়িগ্রামের স্বাধীনতা বিজয় স্তম্ভে ফেলানির বাড়ির উদ্দেশ্যে লং মার্চে কথা বলেন তিনি। ফেলানি হত্যার বিচার, সীমান্তে হত্যা বন্ধ, সীমান্তে মরণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবি জানান সার্জিস। ওমর ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন শামীর সোনা। 2011 সালের 7 জানুয়ারি দিনাজপুরের ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে ফেলানিকে গুলি করে নির্মমভাবে হত্যা করে বিএসএফ। এরপর একটানা 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানির নিথর দেহ। এ ঘটনায় তোলপাড় শুরু হলে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানি হত্যা মামলার বিচার শুরু হয়। 13 বছরেও বিচার হয়নি ফেলানি হত্যার। অবশেষে বিচারের দাবিতে মার্চ ফর ফেলানি কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখা। এতে নেতৃত্ব দেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি জানান, সীমান্তে যদি আবার কারো লাশ ঝুলে থাকে তাহলে কাঁটাতারকে লক্ষ্য করে মার্চ ফর ফেলানির মতো লং মার্চ করা হবে। আর কোন সীমান্তে ফেলানির লাশ আমরা সহ্য করব না। সীমান্তের প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। বাংলাদেশের যত নাগরিক সীমান্তে লাশ হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে বলেও জানান সার্জিস। বাংলাদেশের সীমান্তের কোনো একটি জায়গায় 1 ফোঁটা রক্ত ঝরে তাহলে 100 ফোঁটা রক্ত দিয়ে তার মূল্য আমরা নিব। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রতিপত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া বিদায়ী ভাষণে এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেয়া এক ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের অধীনে বিকাশমান বিপজ্জনক গোষ্ঠীতন্ত্রের বিরুদ্ধে প্রহরীর ভূমিকা নিতে আমেরিকানদের প্রতি আহ্বান জানান। মার্কিনীদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া সহ গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও সতর্ক করেন বাইডেন। আর এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া জলবায়ু পরিবর্তন রোধে বাইডেন প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে, ক্ষমতাশালীরা তাদের অনিয়ন্ত্রিত প্রভাব খাটিয়ে তা নষ্ট করে দিতে চায় বলেও জানান বাইডেন।
এর আগে 2020 সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে 46তম প্রেসিডেন্ট হয়েছিলেন বাইডেন। 2024 সালের নির্বাচনেও বাইডেন লড়তে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। আগামী 20 জানুয়ারি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। জাতীয় দল থেকে বিদায় নিলেও খেলাতেই ফোকাস রাখার কথা জানিয়েছেন তামিম ইকবাল। বিপিএল এর পাশাপাশি ঘরোয়া লিগও খেলা চালিয়ে যেতে চান তিনি। চট্টগ্রামে বরিশালের জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি এ কথা বলেন তামিম। দলের সঠিক কম্বিনেশন নিয়ে কাজের কথাও জানান তিনি। আমি চেষ্টা করব যতদিন এখন তো রিটায়ার্ড, সো লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করব, সো ওইসব খেলবো। যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো, আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যতটুকু পারি খেলতে থাকবো। আমার ফোকাসটা খেলা নিয়ে, বিকজ দেয়ার আর কাপল অফ টুর্নামেন্টস, সো ওটা নিয়ে। শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো। সবার মতামতের ভিত্তিতেই হবে জুলাই ঘোষণাপত্র। সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা, আরও আলোচনা চায় রাজনৈতিক দলগুলো। 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। কেরানীগঞ্জ কারাগার ও জিয়ার সমাধিতে নেতাকর্মীদের ঢল। খাদ্যপণ্যে ভ্যাট প্রত্যাহারের 7 দিনের আলটিমেটাম ব্যবসায়ীদের। হোটেল রেস্তোরাঁয় আগের 5% বহাল রাখল এনবিআর। এবং এইচএমপিভি আক্রান্ত একমাত্র রোগী সানজিদাকে বাঁচাতে পারলেন না চিকিৎসকরা। মাস্ক পরা সহ জনসচেতনতার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।